সুনীতি, আর একটু দেরি করা যাবে না। নদীর পাড় ভেঙে পড়েছে। গোমতীর ঘর দেখলাম এইমাত্র চোখের সামনে জলে মিশে গেল। আমাদের ঘরেও জল উঠছে হাঁটুর কাছে প্রায়। এই ঘর আর থাকবে না। কোথায় যাব এই রাতে? টুকু ঘুমাচ্ছে, ওকে কোলে নিয়ে এই বৃষ্টিতে কোন দিকে যাব? গ্রামের লোকজন কি করছে? পাশের বাড়ির হরিদা কি করলো? ওর বউ তো অসুস্থ ছিল। হরিদা বউকে বের করে নিয়ে গেছে সন্ধ্যার আগেই। কেউ থাকছে না। সবাই মণ্ডলবাবুর দোতলা বাড়িতে গেছে, কিন্তু সেটা পশ্চিম দিকে। আর এখন পশ্চিমের পুরো রাস্তা ডুবে গেছে। আমাদের পক্ষে ওদিকে যাওয়া সম্ভব না। তাহলে কি করবে? আমাদের যদি যেতেই হয় তো পূর্ব দিকে যেতে হবে, মানে জঙ্গলের দিকে। অন্তত সেদিকে উঁচু জায়গা আছে কিছু। জল এত তাড়াতাড়ি সেখানে পৌঁছাবে না। জঙ্গলে? এই রাতের অন্ধকারে জঙ্গলে যাবে? তুমি কি পাগল হয়ে গেছো? ওই জঙ্গলে তুমি নিজেও দিনের বেলা গভীরে যাও না, যেখানে লোকে বলে ডাকাতের আস্তানা আছে, আর তুমি বলছো সেখানে যেতে? আমি সব ভেবেই বলছি, ডাকাতের ভয় বসে থাকবো না বন্যায় ভেসে যাব? হ্যাঁ, এখন দুটোর মধ্যে একটা বেছে নিতেই হবে। অন্তত ডাকাতরা তো মানুষ, হাত জোড় করলে কিছু একটা হতেও পারে। আমি কুড়ুলটা নিচ্ছি, একটা একটা দা আছে সেটাও নেব। হ্যাঁ, চলো চলো চলো, আর একটা মুহূর্ত নষ্ট করা চলবে না। বাবা, আমার পা কাদায় ডুবে যাচ্ছে, আর হাঁটতে পারছি না। কোথায় যাচ্ছি আমরা? আমাদের ঘর কই? ঘর জলের নিচে তলিয়ে গেছে বাবু। এখন নতুন জায়গা খুঁজতে হবে আমাদের থাকার জন্য। বাবা, এ জঙ্গলে বাঘ আছে। মা বলে জঙ্গলে ভূত থাকে আর ডাকাত থাকে। আমার ভয় করছে বাবা। ভয়ের কিচ্ছু নেই বাবু, বাবা আছে না। আর ভূত বলে কিচ্ছু হয় না। মা তোকে ভয় দেখায় রে বাবা। বাবা, আমি বড় হয়ে তোমার মতো কাঠুরিয়া হব না। আমি পাকা বাড়ি বানাবো, যেটা জলে কোনো দিন ভাসবে না। তোমাকে আর মাকে সে বাড়িতে রাখবো টুকু। তাড়াতাড়ি একটা জায়গা খোঁজো থাকার। চেষ্টা করছি শুনিতে, এই কাদায় হাঁটা সহজ কথা নয়। আমার নিজেরও তো পা পিছলে যাচ্ছে, কিন্তু থামলে চলবে না, এগোতে হবে। আমি চিনতে পারছি না এই জায়গাটা। তুমি তো রোজ জঙ্গলে আসো কাঠ কাটতে, এদিকটা কি তোমার চেনা? সত্যি কথা বলতে পারছি না, সত্যি কথা বলতে পারছি না চিনতে। আমি যেদিক থেকে কাঠ কাটি সেটা পশ্চিমের জঙ্গল। এদিকে আমি আসি না কোনো দিন। গ্রামের অনেকে বলে এদিকে ডাকাতরা থাকে, তাই ভয়ে কেউ এদিকে ঢোকে না। তাহলে আমরা এখন সেই জায়গাতেই আছি? হায় উপরওয়ালা, একদিকে বন্যা, অন্যদিকে ডাকাত। আমাদের কপালে কি লেখা আছে কে জানে। ছেলেটাকে নিয়ে কি করবো বলো তো এই অবস্থায়? একটু আগেও ভয় কাঁদছিল, ঘুমিয়ে পড়েছে এখন ক্লান্তিতে। ওর জ্বর আসছে না তো? জ্বর নেই, ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। ভয়ের কিছু না এখনো। শোনো সুনীতি, ভয় পেলে চলবে না। আমি তোমাকে আর ছেলেকে নিয়ে বেরিয়ে এসেছি। তোমাদের রক্ষা করার দায়িত্ব আমার। আর ডাকাত যদি মারতেই চাই তো মরবো, কিন্তু জলে ডুবে মরার চেয়ে তো লড়াই করে মরা ভালো। আমি সারা জীবন গ্রামের বাইরে যাইনি, বাপের বাড়ি থেকে তোমার ঘরে এলাম, সেইটুকুই তো দুনিয়া আমার। আর আজ রাতের আধারে এই ভয়ঙ্কর জঙ্গলে দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে স্বপ্ন দেখছি। চলো এগোই, এই গাছের নিচে বসে থাকাটাও নিরাপদ নয়। চলো, ওইদিকে মনে হচ্ছে পাথুরে জমি। ওদিকে গেলে কিছু একটা পাওয়া যেতে পারে। কারা তোরা? এই রাতে এখানে কি করছিস? জানিস না এটা কার এলাকা? তোর হাতে ওটা কি? কুড়ুল ফেলে দে মাটিতে এক্ষুনি, নইলে ভালো হবে না। দাদা দাদা, কুড়ুল ফেলে দিচ্ছি। আমি কাঠুরিয়া ভোলা, নদীর পাড়ের গ্রাম থেকে আসছি। বন্যায় আমাদের ঘর ভেসে গেছে। ছেলে আর বউকে নিয়ে প্রাণ বাঁচাতে বেরিয়ে এসে অন্ধকারে রাস্তায় হারিয়ে ফেলেছি। কারোর মুখের কথায় বিশ্বাস করি না আমরা। কত রকমের মানুষ আসে এখানে গুপ্ত চুরি করতে। যদিও তোর চেহারা দেখে মনে হচ্ছে না তোরা বিপদের লোক, কিন্তু এটা সর্দারকে বুঝতে হবে। চল, সর্দারের কাছে নিয়ে যাচ্ছি তোদের, পালাবি না। দাদা পালাবো না। কোথায় পালাবো? পেছনে জল, সামনে তোমরা, চারিদিকের রাস্তা বন্ধ। সর্দারের সামনে বলবে সব, চলো। সর্দার, একটা পরিবার পাওয়া গেছে জঙ্গলে। কাঠুরিয়া বলে পরিচয় দিচ্ছে ওরা নিজেদের।
বন্যায় ঘর ভেসে গেছে বলছে, রাস্তা হারিয়ে এদিকে চলে এসেছে। এখন আপনি যা বলবেন তাই হবে। মেরে তাড়াবো নাকি রাখবো? কাছে আইরে কাঠুরিয়া, দেখি তোর চেহারা। আমি বিক্রম, এই জঙ্গলের রাজা বলে লোকে, কিন্তু দেখছিস তো এখন রাজার শরীরের হাল। এই বর্ষায় কোথায় যেতে পারি না, কিছু করতে পারি না, শুয়ে শুয়ে গুহার ছাদ দেখি সারাদিন। সর্দার সর্দার, আমাকে আর আমার পরিবারকে মেরো না। গরিব কাঠুরিয়া আমি, আমাকে মেরে কোনো লাভ নেই আপনাদের। আমার কাছে কিচ্ছু নেই, যা ছিল সব জলে নিয়ে গেছে। চাইলে চাইলে আপনাদের জন্য আমরা কাঠ কাটবো, জল আনবো, যা বলবেন তাই করব। শুধু প্রাণটা রক্ষা করুন আমাদের। আমি ডাকাত, খুনি না। যে মানুষ বউ ছেলে নিয়ে বন্যায় প্রাণ হাতে করে ছুটে এসেছে, তাকে মারার মতো নীচ আমি হইনি এখনো। আমিও একদিন গৃহস্থ ছিলাম, জমিদারের অত্যাচারে সব হারিয়ে এই জঙ্গলে এসেছি। দয়া করুন সর্দার, আমাদের দয়া করুন। তোকে আশ্রয় দেব এই গুহায়। বর্ষা যতদিন না কমে ততদিন থাকবি তোরা। কিন্তু একটা সমস্যা আছে, এখানে খাবার নেই। আমরা নিজেরাই না খেয়ে আছি 3 দিন হলো। এর আগে 2-4টে কাঁচা কলা খেয়ে কাটিয়েছি। সর্দার, আমি কাঠুরিয়ার বউ সুনীতি। আমরা আপনার উপকার কোনোদিন ভুলব না। দেখছো সর্দারের হাল, মনে হচ্ছে বহুদিনের অসুখ ওর। বুকের মধ্যে এত পরিমাণে কফ জমেছে যে ঠিক করে নিঃশ্বাসও নিতে পারছে না। ঘুমের মধ্যেও কাশছে, আর বাকি ছেলেগুলোর চোখ বসে গেছে ক্ষুধায়। আমারও মায়া হলো দেখে। ভেবেছিলাম ভয়ঙ্কর মানুষ, মেরে ফেলবে আমাদের, কিন্তু সর্দার একটুও রাগ দেখালো না, বরং আশ্রয় দিল আমাদেরকে। কিন্তু সবার খাবারের ব্যবস্থা কি করব আমরা? আমরাও তো না খেয়ে আছি, আমাদের পেটেও আগুন জ্বলছে যে। শোনো, আমি একটা কথা বলি। আমার মা শিখিয়েছিল জঙ্গলে শাক পাওয়া যায় অনেক। ছোটবেলায় আমি মায়ের সঙ্গে জঙ্গলে যেতাম, মা দেখাতো কত শাক জঙ্গলে পাওয়া যায় বর্ষাকালে। আমি যদি একটা রান্নাঘর বানাতে পারি গুহার ভেতরে, তাহলে সবাইকে খাওয়াতে পারবো। গুহার ভেতরে রান্নাঘর করবে কিভাবে? চুলা হাঁড়ি কোথায়? তেল নেই, মশলা নেই, কি দিয়ে রাঁধবে? মাটি দিয়ে চুলা বানাবো, পাথর তো আছেই গুহায়। তুমি শুকনো কাঠ জোগাড় করে রাখো ভেতরে, ডাকাতের দিয়ে জঙ্গলের থেকে শাক পাতা আনাবো। আমি ব্যবস্থা করছি, একটু ভরসা রাখো আমার ওপর। কি কি পেলে বলো তো, আমি দেখি কোনটা কি। বাহ, চমৎকার! এই সব মিলিয়ে একটা ঝোল করা যাবে। কিন্তু নুন, নুন কোথায় পাবো? নুন না হলে তো খাবারের স্বাদ হবে না। নুন আছে আমাদের কাছে একটু। সর্দার সবসময় কিছু নুন কিছু মশলা রাখতেন গুহায়, ওসব দেব তোমাকে। আমাদের রান্নার জন্য যা আছে সব তোমার। তাহলে তো হয়ে যাবে। কিন্তু বৌদি, সত্যি বলছি তোমাকে, আমি 12 বছর ডাকাতি করছি, কিন্তু কেউ কোনোদিন আমাদের জন্য রান্না করবে এটা ভাবিনি। আমরা তো চোর ডাকাত, আমাদের দেখলে মানুষ পালায়, আর তুমি আমাদের জন্য রান্না করছো, এটা আমি বুঝতে পারছি না। ক্ষুধার কোনো জাত ধর্ম নেই রে ফণি ভাই। ক্ষুধার তো মানুষকে খাওয়ানো পুণ্যের কাজ, সে মানুষ যেই হোক না কেন। তুমি ডাকাত হও আর রাজা হও, বিপদে সবাই সমান। আর তোমরা তো আমাদের আশ্রয় দিয়েছো এই বিপদে, সেটা কি কম কথা? তোমরা না থাকলে আজ রাতে হয়তো জলেই ভেসে যেতাম 3 জনে। বৌদি, তোমার মতো অনেক দিন কেউ এরকম ভালো করে কথা বলেনি আমাদের সাথে। মা মারা গেছে আমার ছোটবেলায় 5 বছর বয়সে, তার মুখটাও ঠিক মনে নেই। তারপর থেকে এই রাস্তায় ঘুরছি, মার খেয়েছি, চুরি করেছি, শেষে ডাকাত হয়েছি, কিন্তু আজ যেন মায়ের কথা মনে পড়েছে। ফণি ভাই, তোমার মা আছে এখনো, দেখবে সব ঠিক হয়ে যাবে। এ কিসের গন্ধ বেরোচ্ছে? কে রান্না করছে? ফণি, এই ফণি, কি হচ্ছে গুহায়? আমাকে উঠতে সাহায্য কর, আমি দেখতে চাই। ধর আমার হাত ধর। কতকাল হলো এরকম রান্নার গন্ধ পাইনি। সর্দার, আমি কাঠুরিয়ার বউ, একটু শাকের ঝোল তৈরি করেছি। জঙ্গল থেকে কচু, হেলেঞ্চা, কলমি পাওয়া গেছে। অসুখে গরম ঝোল খেলে শরীরে একটু বল পাবেন। মা, তুমি মহান। এই গুহায় ঢুকে রান্নাঘর বসিয়ে দিলে। আমার ছেলেরা 3 দিন না খেয়ে পড়ে আছে, তুমি তাদেরও খাওয়াও মা।
আমি বুড়ো মানুষ, অসুস্থ। আমি আর কদিন বাঁচবো জানি না। আমার চেয়ে ওদের বেশি দরকার খাবার। সবাই পারবে সর্দার, চিন্তা করবেন না, সবার জন্য যথেষ্ট হবে। আগে আপনি খান, আপনার শরীরে জোর দরকার। এই পুষ্টিকর খাবার খেলে আপনি সুস্থ হবেন। আমার রান্না হয়ে গেছে, আপনি বসে পড়ুন। তোমার হাতের খাবার অবশ্যই খাবো মা। অনি কাকা, তুমি সত্যি ডাকাত? তুমি তো দেখতে ডাকাতের মতো না, তুমি দেখতে আমার বড় কাকার মতো। আমার বড় কাকা গেছে শহরে কাজ করতে, অনেকদিন আসেনি, চিঠিও দেয় না। বাবা কাঁদে মাঝে মাঝে কাকার কথা ভেবে। তুমি আমার কাকা হবে, বলো না? ডাকাতের মতো দেখতে কেমন হয় রে? ডাকাতের কি শিং থাকে, লেজ থাকে? ডাকাতও মানুষ রে বাবু। আমি জানি ডাকাতি ভালো কাজ না। আমি কাকা হব তোর। মা সবার সেরা রাঁধুনি জানো কাকা। গ্রামে যখন কোনো অনুষ্ঠান বা ভোজ হয়, মায়ের হাতে সব কিছু রান্না হয়। সবাই বলে আমার মায়ের হাতে জাদু আছে। তোর মা সত্যি খুব ভালো রান্না করে। সর্দার নিজে খেয়ে প্রশংসা করেছে, আমাদের সবার খুব ভালো লেগেছে। তোর বাবা মা দুজনেই খুব ভালো মানুষ রে। এরকম মানুষ পৃথিবীতে আছে এটা আজ জানলাম। কাকা তুমি কাঁদছো কেন? ডাকাত কি কাঁদে? কাঁদে রে বাবু, ডাকাতও কাঁদে। শুনেছি এ বাইরে তাকাও একবার, যত দূর চোখ যায় সব জল। গ্রাম, মাঠ, ক্ষেত সব ডুবে গেছে। মনে হচ্ছে সমুদ্র নেমে এসেছে ডাঙায়। আমাদের ঘর যেখানে ছিল সেখানে হয়তো এখন মাছ ভাসছে, কিন্তু এই গুহার মধ্যে জল ঢুকছে না। উপরওয়ালা যে আমাদের এখানে পাঠিয়েছেন দয়া করে, গ্রামে থাকলে আজ ভেসে যেতাম। এই গুহাটাই আমাদের রক্ষা করলো। আর রান্না ঘরে দেখো আমি কত কিছু জমিয়ে ফেলেছি। ফণি ভাই আর তার দলের ছেলেরা রোজ জঙ্গল থেকে যা আনছে সব জমিয়ে যথেষ্ট জোগাড় হয়েছে। কাল পুঁটি মাছের ঝোল করব। তুমি এই গুহাটাকে ঘর বানিয়ে ফেলেছো সুনীতি। তোমার উপর আমার পুরো ভরসা ছিল, আর তুমি সেটা সফল করেছো। সবাই তোমাকে নিয়ে গর্ব প্রকাশ করছে। আমাদের এই উদারতা হয়তো ওদের একদিন সত্যিকারের বদলে দেবে। ফণি, আমার সময় শেষ হয়ে আসছে রে। এই বুকের মধ্যে যে রোগ বাসা বেঁধেছে সেটা আর যাবে না আমি জানি। ফুসফুসে পচন ধরেছে। আমি আর বেশি দিন নেই, তখন থেকে জানি। কিন্তু তোকে একটা কথা বলতে চাই, শোন ভালো করে, কারণ এটাই হয়তো শেষ কথা আমার। সর্দার, এসব কথা বলবেন না, এখনো অনেক দিন আছে আপনার। থাক, আর মিথ্যে সান্ত্বনা দিস না। আমি মরতে ভয় পাই না, মরণ তো আসবেই। ভয় একটাই, এই জীবনটা কিছুই দিয়ে যেতে পারলো না কাউকে। কি দিয়ে যেতে চান আপনি? শোন, ওই কাঠুরিয়ার বউটা সুনীতিও আমাদের জন্য যা করেছে সেটা কেউ কোনোদিন করেনি। আমি 40 বছর ডাকাতি করেছি, অনেক ধন সম্পদ লুট করেছি, কারোর কাছে ভালোবাসা পাইনি। কিন্তু ও আমাদের ভালোবাসা দিয়েছে, আর সেই ভালোবাসার কোনো দাম হয় না। সর্দার, আপনি সুস্থ হয়ে যাবেন। বৌদি ওষুধি পাতা বানাচ্ছে রোজ আপনার জন্য, আপনি খাচ্ছেন, একটু ভালো তো হচ্ছেন। জল কমলেই আমরা ডাক্তার দেখাবো। না রে, ডাক্তার আর কি করবে? কিন্তু একটা জিনিস আছে আমার কাছে। কি জিনিস? এই গুহার পেছনে একটা গোপন কুঠুরি আছে। পাথর সরালে ঢোকা যায়। সেখানে কিছু টাকা রাখা আছে, যা জীবনভর আমি জমিয়েছি। হ্যাঁ, অন্যায়ের টাকা, কিন্তু সেই টাকা যদি ভালো কাজে লাগে তাহলে হয়তো পাপের কিছুটা ক্ষমা হবে। আপনি কি করতে চাইছেন তাহলে? সেই টাকা আমি ওই কাঠুরিয়া পরিবারকে দিতে চাই। ওরা নতুন জীবন শুরু করুক বর্ষা শেষে। ওই ছেলেটা টুকু, ও যেন পড়াশোনা করতে পারে, ও যেন পাকা বাড়ি বানাতে পারে তার বাবা মায়ের জন্য। সর্দার, আপনি বড় ভালো। শোন, কথা শেষ করতে দে। আর ফণি, তোকেও বলছি, এই ডাকাতি ছেড়ে দে। এই জীবনে কিছু নেই রে। এটা কি জীবন নাকি শাস্তি? ওই কাঠুরিয়ার জীবনে শান্তি আছে, তোর জীবনে কি আছে বল? কিছু নেই সর্দার, আপনি ঠিকই বলেছেন, কিছু নেই।
সর্দার চলে গেল ভোলাদা, ঘুমের মধ্যে চলে গেল। আমরা অনাথ হয়ে গেলাম রে। এই মানুষটা সবাইকে এক জায়গায় করে রেখেছিল, এখন যে এতগুলো লোক কি করবে কিছুই জানে না কেউ। শেষ কথা বলল বৌদিকে ধন্যবাদ জানাতে। যাওয়ার আগে বলে গেছে তোমাদের জন্য কিছু টাকা রেখে গেছে গুহার পেছনে, আর বলে গেছে আমাদের সবাইকে ডাকাতি ছেড়ে দিতে। এটা তার শেষ আদেশ। ফণি, আমি সর্দারের কাছে চিরকাল ঋণী থাকবো। উনি আমাদের আশ্রয় দিয়েছিলেন এই বিপদে। যখন দুনিয়ায় কেউ ছিল না তখন উনি থাকতে দিলেন এখানে। সেই কথাটা আমি মরেও ভুলবো না। আর তোমরাও আমার পরিবারকে আপন করে নিয়েছো। ভোলাদা, বৌদির রান্না খেয়ে আর টুকুর সাথে সময় কাটিয়ে আমার ভেতরে সব যেন বদলে গেছে। আমি আগে যেমন ছিলাম এখন আর তেমন নেই। আমি বুঝতে পারছি মানুষের মতো বাঁচা কাকে বলে, কিন্তু ডাকাতি ছাড়লে করব কি? কোথায় যাব? কে আমাদের কাজ দেবে? সবাই তো জানে আমরা ডাকাত। আমার মাথায় একটা পরিকল্পনা আছে বনি, শোনো ভালো করে। কি পরিকল্পনা? হোটেল? সত্যি বলছো ভোলাদা? কিন্তু হবে তো? হবে না কেন, চেষ্টা তো করতে পারি। আর এটাই ওনার প্রতি আমাদের সঠিক শ্রদ্ধা জানানো হবে। ফণি ভাই, দেখো রোদ উঠেছে। কতদিন পরে এমন আকাশ পরিষ্কার দেখছি। মনে হচ্ছে জল নামতে শুরু করেছে। দূরে মাটি দেখা যাচ্ছে। আরও কিছুদিন পরে শুকিয়ে যাবে সব। সব ঠিক হয়ে গেলে তখন আমরা নতুন করে শুরু করব। আমার স্বামী তোমাকে হোটেলের কথা বলেছে? তোমার দলের ছেলেরা কি বলছে? ওদের সাথে কথা বলেছো? বৌদি, তোমাকে একটা কথা বলি, আমাদের দলের ছেলেরা সবাই রাজি, একজনও না বলেনি। তুমি যে কদিন রান্না করেছো ওরা তোমাকে মায়ের মতো দেখে, কাকিমা বলে ডাকে তোমাকে। আমি জানি ওদের বেশিরভাগেরই মা বাপ নেই, ঘরও নেই। হ্যাঁ, ঠিক কথা। ছোটবেলা থেকে রাস্তায় ঘুরছে, মার খেয়েছে, শেষে সর্দারের কাছে এসে ডাকাত হয়েছে। ডাকাতি ছাড়া কিছু জানতো না ওরা, কিন্তু তুমি ওদের দেখিয়ে দিয়েছো যে অন্য জীবনও সম্ভব। ওরা এখন সৎভাবে বাঁচতে চায়। ভাই, মানুষ বদলায়। তুমি নিজে বদলে গেছো এই কদিনে। এতদিনে আমাদের যে অভিজ্ঞতা হলো, সেই অভিজ্ঞতা নিয়ে এবার বাইরে গিয়ে আমাদের রান্নাঘরকে আরো বড় করব। এই বর্ষা আমাদেরকেও শিখিয়ে দিয়ে গেল কিভাবে রান্নার কাজে সাহায্য করতে হয়। আমরা অনেক কিছু শিখে গেছি, আর তোমাকে এত কষ্ট করতে দেব না আমরা। আমাদের হোটেল সমস্ত গরিব দুঃখী মানুষের জন্য খোলা থাকবে, আর সেখানে সবার জায়গা হবে ফণি ভাই। তোমার দলের সবার মতো অসংখ্য গরিব পরিবার আর পুরো গ্রামের। আমাদের এই রান্নাঘর অনেক মানুষের উপকার করবে। বৌদি, তুমি শুধু রান্না জানো না, তোমার মনটাও খুব বড়। আমাদের সর্দার যে মানুষ চিনতে ভুল করতেন না, সেটা তোমাদেরকে দেখেই আমরা বুঝতে পেরেছিলাম। যাই হোক, এখন থেকে সবাইকে নিয়ে কাজে লেগে পড়তে হবে। ধীরে ধীরে যাই, আমি সবাইকে বলি। দেখলে তো তোমরা, সবকিছু বিপর্যয়ের পর আমরা সৎ ছিলাম বলেই শুধু নিজেরাই ভালো দিনের সামনে এসে দাঁড়িয়েছি এমন নয়, অনেকেই আমাদের সাথে বদলে গেল। তার আগে কত খারাপ মানুষ ছিল। সেজন্য তোমরা যদি সবাই ভালো থাকো, তাহলে তোমাদের দেখেই সমাজ বদলাবে।